কে কে আগে হচ্ছে কোড করেননি, মানে লাইফে কখনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো প্রবলেম সলভ করেনি, এরকম কি কেউ আছে না? হ্যালো। আহ, আমি যদি বলি, আমি হচ্ছে আহ, 1 মাস আগেই হচ্ছে ইন্টারেক্টিভ ইয়ার্স থেকে একটা কোর্স শুরু আচ্ছা আচ্ছা। করেছি। ওকে। ওকে, সো আমি একটু আপনাদের আমাদের এই সেশনের আউটলাইনটা দেখাই। তো আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেশন ওয়ানের আউটলাইন। আমরা বেসিক্যালি জানবো কেন আমি হচ্ছে পাইথনটাই শিখবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে। দেন সেকেন্ডলি হচ্ছে আমি পাইথনের এনভায়রনমেন্ট সম্পর্কে একটু আইডিয়া নিব। আমাদের দুইটা এনভায়রনমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো, একটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে গুগল কোল্যাব। অ্যান্ড আমরা হচ্ছে বেসিক্যালি আজকে গুগল কোল্যাবেই কোড করতে হয় কিভাবে সেটা শিখবো। এবং তারপর যেটা শিখবো সেটা হচ্ছে পাইথনের বেসিক সিনট্যাক্স কি, আইডেন্টেশন এবং হচ্ছে ব্রেসেস এগুলোর ইউজেস কি। দেন হচ্ছে শিখবো কিভাবে একটি পাইথনে ভেরিয়েবল ডিফাইন করতে হয়। দেন হচ্ছে আমাদের যে ডেটা টাইপ গুলো এক্সিস্ট করে পাইথনের মধ্যে, আমাদের রিসার্চের পারপাসে হোক বা যে কোনো ধরনের কাজে হোক, আমাদের এই ডেটা টাইপ গুলো জানতে হবে। সো এটা দেখবো। দেন এরপরে দেখবো হচ্ছে বিল্ট ইন ফাংশন কি এবং ইউজার ডিফাইন ফাংশন কি। এর পরবর্তীতে দেখবো হচ্ছে লুপিং, এবং আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো পাইথন লাইব্রেরি কি। আহ, এবং সর্বশেষ আমরা দেখবো হচ্ছে ডাটা প্রসেস কিভাবে করতে হবে পাইথনের মধ্যে। ওকে, সো সর্বপ্রথম আমি যেটা বলবো যে হোয়াই পাইথন, এটার আগে আমি যেটা বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের তো এই বর্তমান পৃথিবীতে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করে, লাইক সি প্লাস প্লাস। আমরা তো সবাই হয়তো সি প্লাস এর সাথে মোটামুটি পরিচিত, কারণ সেটা আমাদের ইন্টারমিডিয়েটের কারিকুলামে ছিল আর কি। সো আপনাদের কাদের কাদের ইন্টারমিডিয়েট কারিকুলামে আপনারা সি প্লাস প্লাস এর সাথে পরিচিত হয়েছিল? একটু হ্যান্ড রেজ করেন আপনারা। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আমরা ইউজ করি যে কোনো ধরনের প্রবলেম সলভিং এর জন্য। সেটা হতে পারে রিসার্চ পারপাসে, হতে পারে আমাদের রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশনে। এবং আমাদের মডার্ন যে ওয়ার্ল্ড আর কি, এখন বর্তমান পৃথিবীতে এআই অথবা মেশিন লার্নিং, এই যত ধরনের টুলস আপনি দেখেন না কেন, বিহাইন্ড দ্য সিন সবকিছু কিন্তু প্রোগ্রামিং। সো বেসিক্যালি প্রোগ্রামিংটা আমরা ইউজ করি যে কোনো প্রবলেম সলভিং এর জন্য, সেটা হতে পারে রিসার্চ পারপাস, হতে পারে আমাদের রিয়েল লাইফ কোনো কাজের জন্য, এটসেট্রা এটসেট্রা। সো আমাদের এক্সিস্টিং যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা আছে আর কি, এটার মধ্যে আমি পাইথনটাই কেন শিখবো? সো পাইথন আমরা শিখবো বেসিক্যালি এই কয়েকটা কারণের জন্য। প্রথম রিজনটা হচ্ছে এটা ইজি অনেক। আপনি একটা ইংলিশ সেন্টেন্স যেভাবে লেখেন ঠিক সেইভাবে আপনি পাইথনে কোড লিখতে পারবেন, এবং এটা ইমপ্লিমেন্ট করা খুবই ইজি। এটা একটা রিজন হতে পারে। ভাইয়া, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ওকে, দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে স্ক্রিন? স্ক্রিন দেখা না, যাচ্ছে। জি ভাই, দেখা যায়। আমাদের স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না না? জি ভাই, দেখা যাচ্ছে তো। জি ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে ওকে, দেখা যাচ্ছে তাহলে। ওকে, আচ্ছা। সো এই কয়েকটা রিজনের জন্য আমরা হচ্ছে পাইথনটা শিখবো। বেসিক্যালি এটা হচ্ছে অনেক ইজি। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা সেন্টেন্স যেভাবে লেখেন ঠিক সেম ভাবে আপনি পাইথন কোড লিখতে পারবেন, এবং এটার ইউজেস হচ্ছে ভার্সাটাইল ইউজ। সো আপনি পাইথনকে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারবেন, এবং সবচেয়ে ট্রেন্ডি যে টপিক এখন ডেটা সায়েন্স এন্ড এআই, এটার জন্য আপনি ইউজ করতে পারবেন। অটোমেশনের জন্য আপনি ইউজ করতে পারবেন, লাইক সেলফ ড্রাইভিং কার, অথবা আপনি যে ড্রোন ক্যামেরা, এইসবের জন্য ইউজ করতে পারবেন। এবং গেম ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, আইওটি বেস যে আমাদের টুলস গুলো আছে, ইন্টারনেট অফ থিংস, আপনি এইসব কাজের জন্য পাইথনটা ইউজ করতে পারবেন। এবং এটার জব মার্কেটে হিউজ একটা ডিমান্ড আছে।
হিউজ ডিমান্ড। আপনি আপনার সিভিতে যদি এটা লেখা থাকে যে ইউ আর ইন এক্সপার্টাইজ ইন পাইথন, সো এটাকে আপনার সিভিটাকে অনেক বুস্ট আপ করবে এটা। সো এটা একটা রিজন আর কি যে আমি পাইথনটা শিখবো কেন। ফোর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উইকিপিডিয়ার মতে পাইথন হচ্ছে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ মেশিন লার্নিং কমিউনিটিদের জন্য। সো আপনারা সবাই হয়তো অবগত আছেন যে বর্তমান পৃথিবীতে মেশিন লার্নিং হচ্ছে খুবই ট্রেন্ডি একটা টপিক, এবং আহ, কি বলবো যে স্টেট অফ দ্য আর্ট এটা আর কি। সো আপনি তাদের কমিউনিটি যদি বিশ্বাস করে এটা যে না পাইথন হচ্ছে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ, সো এটা তো বলাই যায় মোটামুটি যে পাইথন আসলে কতটা পপুলার। এবং আপনি রিসার্চ পারপাজের জন্য পাইথনটা ইউজ করতে পারবেন, এবং এটা খুবই হ্যান্ডি একটা টুল রিসার্চ পারপাজের জন্য। আপনি যে কোনো ধরনের রিসার্চই বলেন না কেন, কোয়ালিটেটিভ যে কোনো রিসার্চ, আপনি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন করবেন, ডিপ লার্নিং অ্যাপ্লিকেশন করবেন, অথবা ইমেজ প্রসেসিং করবেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করবেন, আপনার কিন্তু পাইথনটা লাগবে। সো এটা রিসার্চের জন্য একটা হ্যান্ডি টুল। এবং টায়োবে ইন্ডেক্সের মতে 25% রেটিং আছে পাইথনের, এবং এটা হচ্ছে খুবই হাই একটি রেটিং। এবং সেভেন যে রিজনটা সেটা হচ্ছে যে এটার খুবই ভাস্ট ইকোসিস্টেম আছে উইথ 4 lakhs অফ লাইব্রেরিজ। আপনারা লাইব্রেরি সম্পর্কে আপনারা একটু বলি। পাইথনের লাইব্রেরি গুলো থাকে বেসিক্যালি হচ্ছে স্পেসিফিক কোনো টাস্কের জন্য আর কি। আপনি স্পেসিফিক কোনো টাস্ক আপনি একটা নির্দিষ্ট লাইব্রেরি দিয়ে এটা সলভ করতে পারবেন। লাইক আপনি ধরেন ডাটা রিড করবেন পাইথনে, সেক্ষেত্রে আপনার হবে পান্ডাস লাইব্রেরি। সো এই ধরনের টোটাল 4 lakhs অফ লাইব্রেরি আপনার পাইথনের মধ্যে আপনি পাবেন, যেটা কিনা আপনি ইনস্টল করে আপনি আপনার স্পেসিফিক কাজগুলো সলভ করতে পারবেন। এবং সর্বশেষ যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ওওপি, যেটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। লাইক হচ্ছে পাইথনে সবকিছুকেই অ্যাজ এ অবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়। সো বেসিক্যালি এই কয়েকটা রিজনের জন্যই আপনার পাইথন আসলে শেখা উচিত। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। ওকে। সো এখন আমরা দেখবো যে পাইথন এনভায়রনমেন্ট আমাদের যেগুলো এক্সিস্ট করে, অ্যানাকোন্ডা, নেভিগেটর অ্যান্ড গুগল কোল্যাব। সো আমি আপনাদের বেসিক্যালি আজকে গুগল কোল্যাবেই কোড দেখাবো, কিন্তু অ্যানাকোন্ডা নেভিগেটর কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা আমি আপনাকে দেখে দিচ্ছি। জি, দেখা যাচ্ছে স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। ওকে। সো আমরা অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টলেশনের জন্য আমরা প্রথমে যাব গুগলে, এবং এখানে সার্চ দিব অ্যানাকোন্ডা নেভিগেটর। দেন এখান থেকে ডাউনলোড অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন এটা ক্লিক করব। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে আপনি স্ক্রিপ্ট রেজিস্ট্রেশন করবেন। দেন এখানে আপনি কি উইন্ডোজের জন্য যদি ইনস্টল করেন তাহলে এখানে ক্লিক করবেন, এবং এটা ডাউনলোডটা শুরু হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে একটু টাইম লাগবে ডাউনলোড হতে। সো এটা ডাউনলোড হওয়ার পরে যদি ইনস্টলেশন করেন তাহলে বেসিক্যালি এরকম একটা আপনি ইন্টারফেস পাবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। সো এই ইন্টারফেস থেকে এখানে কিন্তু আমাদের অনেকগুলা কি বল সেটাকে আইডি আছে বা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আছে, লাইক হচ্ছে পাইচার্ম, জুপিটার ল্যাব, জুপিটার নোটবুক, স্পাইডার, ভিএস কোড। আপনি যে কোনো একটাকে লঞ্চ করবেন, লাইক আমি সাপোজ জুপিটার নোটবুক লঞ্চ করলেন। সো এটাকে লঞ্চ করলে পরে আপনার পিসির যে বাই ডিফল্ট ব্রাউজারটা থাকে সেই ব্রাউজারে আপনি এমন একটা ফাইল দেখতে পাবেন, এমন একটা ফাইল দেখতে পাবেন সেই ব্রাউজারে, এমন একটা ফাইল দেখতে পারবেন। সো এইখানেও বেসিক্যালি আপনি ফাইল থেকে নিউ, এবং আপনি একটা নিউ নোটবুক খুলতে পারবেন।
যে এটা হচ্ছে আমার নিউ নোটবুক, যেটা ওপেন করলাম। সো এইখানে আপনি পাইথনের কোডগুলো করতে পারবেন। সো এটা একটা ওয়ে আর কি, আপনি পাইথন কোড করার জন্য এটা একটা ওয়ে। তো বেসিক্যালি আমি আপনাদের দেখাবো আজকে গুগল কোল্যাবে। সো আমরা দেখি গুগল কোল্যাবটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি। বা আমরা গুগল কোল্যাব বেসিক্যালি হচ্ছে একটা ক্লাউড এনভায়রনমেন্ট, মানে আপনি নেট কানেকশনের সাহায্যে আপনি গুগল কোল্যাবে পাইথন কোড করতে পারবেন। কিন্তু আমি আপনাকে যেটা দেখালাম রিসেন্টলি, অ্যানাকোন্ডা নেভিগেটর বা জুপিটার নোটবুক, অ্যানাকোন্ডা নেভিগেটরের জুপিটার নোটবুক, যেটা এখানে উইদাউট এনি নেট কানেকশন আপনি কোড করতে পারবেন। সো এটা হচ্ছে একটা ফিচার আর কি জুপিটার নোটবুকের। কিন্তু আপনি যদি গুগল কোল্যাবে কোড করতে চান, সেক্ষেত্রে আপনার নেট কানেকশনটা লাগবে। আপনি যেটা করবেন, সিম্পলি গুগল কোল্যাব লিখবেন। সো ওয়েলকাম টু গুগল কোল্যাব, এখানে ক্লিক করবেন। তো গুগল কোল্যাব আপনার কাছে হচ্ছে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড চাবে। তো সেটা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা ছিল, সো আমি এর জন্য ডাইরেক্টলি এটা দেখতে পাচ্ছি। এবং এই ইন্টারফেসে গিয়ে আপনি যখন নিউ নোটবুক ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার সামনে এমন একটা ফাইল দেখাবে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছে। জি, কারো কোনো কোশ্চেন আছে? না। সো এইভাবে আপনি হচ্ছে গুগল কোল্যাবে আপনি পাইথন এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। সো এই দুইটা ওয়েতে আমরা পাইথনের কোড করতে পারি। অ্যান্ড আমি হচ্ছে আপনাদের গুগল কোল্যাব কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখালাম। অ্যান্ড আমরা হচ্ছে এখন দেখবো যে পাইথনের বেসিক সিনট্যাক্সটা কি, এবং সেখানে আমরা দেখবো ইন্ডেন্টেশন এবং ব্রেসেস এর ইউজটা কি। সো এটা হচ্ছে আমাদের সবার জন্যই লাইফে প্রথমবার যে আমরা কোড করি হ্যালো ওয়ার্ল্ড লিখে। তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তো আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই গুগল কোল্যাব সম্পর্কে। আপনি দেখেন এখানে কয়েকটা সেগমেন্ট আছে: ফাইল, এডিট, ইনসার্ট, রান টাইম, টুলস, হেল্প। সো আপনি ফাইলসে গিয়ে আপনার যে এক্সিস্টিং ফাইলটা, যে নোটবুকে আপনি কোড করবেন বেসিক্যালি, সেটা সেভ করতে পারবেন এইভাবে। অ্যান্ড রান টাইমে গিয়ে রানওয়ে ক্লিক করলে আপনার যে কোডটা আপনি লিখছেন সেটা রান হবে। সো এই আর কি। এবং এর নিচে হচ্ছে ক্লাস কোড। আপনি যদি কোনো একটা লাইনে ধরেন এই লাইনে আপনি কার্সরটা রাখছেন, দেন হচ্ছে ক্লাস কোড ডান, সেক্ষেত্রে আরেকটা আপনার কোড করার বক্স ক্রিয়েট হবে নতুন করে। এবং আপনি যদি মনে করেন যে না আমার এই কোড করার উপরে একটু হেডিং দেওয়া উচিত, সেক্ষেত্রে আপনি টেক্সটে ক্লিক করবেন এবং এখানে একটা টেক্সট আছে যেখানে একটা আপনার গুরুত্বপূর্ণ তথ্য সেটা লিখে রাখতে পারবেন। সো আমরা যদি একটু এটা রান করি, হ্যালো ওয়ার্ল্ড। সো আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনি রান টাইমে গিয়ে চেঞ্জ রান টাইমে ক্লিক করবেন এবং আপনি শিওর হবেন সেটা T4 GPU তে কিনা। কারণ T4 GPU হচ্ছে অনেক ফাস্ট আর কি। আপনি যদি T4 GPU অ্যাক্টিভেট করে নেন, তাহলে আপনার কোডটা অনেক ফাস্ট লেখা যাবে আর কি, এবং ফাস্ট রান হবে অনেক। সো আমি T4 GPU অ্যাক্টিভেট করে নিয়েছি। ওকে, দেখি আমি যদি এইভাবে কোটেশন মার্ক না দিই, দেখেন কোটেশন মার্ক না দিলে কিন্তু অটোমেটিক্যালি আমার ওই লাইনটার নিচে একটা রেড কালার আন্ডারলাইন হয়ে গেছে। দ্যাট মিনস এই কোডটা যেটা আমি লিখছি এটা আসলে কোডটা লেখা ঠিক হয় না। সো আমি যদি এটা রান করি, তো রান করার আরেকটা শর্টকাট হচ্ছে আপনি শিফট এন্টার করবেন। কোন একটা লাইনে কোড করা শেষ হলে আপনি জাস্ট শিফট আর এন্টার করবেন, সেটা অটোমেটিক্যালি রান হয়ে যাবে। তো দেখেন এখানে আমার যেহেতু কোটেশনটা আমি এন্ড করিনি, বা শুরু ছিল কোটেশনের কিন্তু শেষ হয় নাই, সেক্ষেত্রে এটা রান হয় নাই। তো আমি এটা দিয়ে দিই এবং শিফট এন্টার করি, সেক্ষেত্রে কিন্তু রান হবে। এবং আইডেন্টিফিকেশনের যে বিষয়টা, আইডেন্টিফিকেশনটা বেসিক্যালি হচ্ছে স্পেস। পাইথন বাই ডিফল্ট আপনাকে
যে স্পেসে কার্সরটা রাখার নির্দেশ দিবে, আপনি যদি সেখানে কার্সরটা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু পাইথনের কোডটা রান হবে না। সো বেসিক্যালি এই প্রবলেমটাকে বলা হয় আইডেন্টিশন। সো দেখি আমি যেটা করেছি এখানে, আমি একটা ফর লুপ ইউজ করে আমি দেখতে চাচ্ছি যে এর ভ্যালু 10 থেকে বড় যেগুলা সেগুলো প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম, এটা রান হয় কিনা। তো আমি শিফট এন্টার করি, এটা দেখেন এটা কিন্তু রান হয়নি। কেন রান হয়নি? এখানে এখানে লেখা আছে আইডেন্টিশন ইরর। দ্যাট মিনস এখানে আইডেন্টিশনের প্রবলেম আছে। তো বেসিক্যালি যেটা হয় যে কোনো একটা লাইন লেখার পর পাইথন আপনাকে যেখানে কার্সরটা রাখতে বলবে, আপনি যদি সেখানে কার্সরটা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোডটা রান হবে না। So আমি যদি এটা কেটে দিই, দেন ফর আই ইনভেন্স আমি এখানে কার্সরটা রাখলাম, এবং আপনি যদি এন্টার দেন, এন্টার দেওয়ার পর দেখেন আপনার কার্সরটা কিন্তু একটা নির্দিষ্ট পজিশনে আছে। আপনি যদি এই পজিশনে কার্সরটা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোডটা রান হবে না। সো আমি এই পজিশনে রেখে দেখি কি হয়। ইফ আই গ্রেটার দেন 10 সেমিকোলন, এবং আমি আবার এন্টার দিব এখানে। এরপরে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার কার্সরটা একটা নির্দিষ্ট পজিশনে আছে। তো আপনি যদি এই পজিশন থেকে আপনার কার্সরটা সরিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রাম রান হবে না। তো আমি এখানে প্রিন্ট আই দিই এবং এটা শিফট এন্টার দিই। তো দেখেন এই আমার কিন্তু আউটপুটটা এসে গেল। কিন্তু যদি আমি এটা করি যে সাপোজ আমার কার্সরটা যেখানে থাকার কথা ছিল সেখানে আমি রাখিনি, সেক্ষেত্রে কি হয় দেখা যাক। সাপোজ আমার এখানে কার্সরটা থাকার কথা ছিল, কিন্তু ব্যাক স্পেস দিয়ে আমি এখানে রাখবো। ইফ আই গ্রেটার দেন 10 প্রিন্ট আই। এখন শিফট এন্টার করি। সো দেখেন এখানে কিন্তু একটা এরর আসছে। এই এররটা বেসিক্যালি হচ্ছে আইডেন্টিশনের জন্য, সেটা হচ্ছে আপনি আপনার কার্সর পাইথন যেখানে রাখার জন্য বলেছিল আপনি সেখানে রাখেননি। সো এর জন্য এররটা আসে আর কি। তো এটা আমি দেখেন এক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামটা ঠিক মতো এক্সিকিউট হচ্ছে। সো এই ছিল বেসিক্যালি আমাদের আইডেন্টিশন বিষয়ক সমস্যা। তো আপনি সবসময় দেখবেন যে আপনার পাইথন বাই ডিফল্ট আপনার কার্সরটা কোথায় রাখতে সে ইন্ডিকেট করছে, আপনি এটা দেখবেন। সো এটা আপনি বাই ডিফল্ট যেখানে রাখতে বলবে, আপনি সেখানে কার্সরটা দেখবে, দেন ওই কার্সরের পজিশন থেকে আপনি কোড লেখা শুরু করবেন, তাহলে আপনার আইডেন্টিশন ইররটা হবে না। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স আর কি পাইথনের। এই ক্ষেত্রে যদি আমি এটা দেখি যে আই ফাইভ ইফ 5 গ্রেটার দেন 2 প্রিন্ট 5 ইজ গ্রেটার দেন 2। সো এখানে দেখেন একটা নির্দিষ্ট পজিশনে কিন্তু আমি পজিশন থেকে কিন্তু আমি প্রিন্ট লেখাটা শুরু করেছি। কিন্তু যদি আমি প্রিন্টারটাকে ব্যাক স্পেস দিয়ে এটা শিফট এন্টার করতাম, সেক্ষেত্রে কিন্তু একটা আইডেন্টিশন এরর আসবে। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাইথন বাই ডিফল্ট আমাকে যেখানে যে পজিশনে কার্সরটা রাখতে বলবে আমি সেখান থেকে আমার কোডটা লেখা শুরু করি। দেখেন আমার এটা কিন্তু ঠিকভাবে হয়েছে। ওকে, সেকেন্ডলি যেটা দেখবো সেটা হচ্ছে সেম আগের মতোই যে প্রবলেমটা দেখা যাও, সেম প্রবলেম। সো এটাই হচ্ছে বেসিক্যালি আইডেন্টিফিকেশন প্রবলেম। আর ব্রেসেসের যে বিষয়টা, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতরে বেসিক্যালি আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি। প্রিন্ট ফাংশনের ভিতরে যদি আমি কোনো আউটপুট দেখা দিচ্ছি সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি। কিন্তু সাপোজ আপনি যদি সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা এরর আসবে যে ক্লোজিং প্যারেনথেসিস ডাজ নট ম্যাচ ওপেনিং প্যারেনথেসিস। তো এই প্যারেনথেসিসের বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনি ক্লোজিং এ যেটা দিছেন, সরি, আপনি ওপেনিং এ যেটা দিছেন ক্লোজিং এ কিন্তু সেটাই দিতে হবে। সো এই ছিল আমাদের মোটামুটি ইন্ডেন্টেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া এবং আমাদের ব্র্যাকেটের যে ইউজেস গুলা। তো সেকেন্ড আমরা যেটা দেখবো যে ডিফাইনিং ভ্যারিয়েবলস এন্ড ভ্যারিয়েবল নেমস ইন পাইথন, কিভাবে পাইথনে ভ্যারিয়েবল নেম ডিফাইন করতে হয়। সো আমরা সবাই জানি যে আপনি যদি পাইথনে কোনো একটা প্রবলেম সম্পর্কে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার ভ্যারিয়েবলটা লাগবে। প্রায় প্রতিটি ক্ষেত্রে আপনার ভ্যারিয়েবল লাগবে। সো আপনি ভ্যারিয়েবলের কিভাবে ডিফাইন করতে হয় এটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট।
সো আমি কয়েকটা রুলস দেখে আসি ভ্যারিয়েবল ডিফাইনিং এর। সো এই হচ্ছে বেসিক্যালি 5টা রুলস। আপনি যে কোনো ভ্যারিয়েবল এই 5টা রুলস এর বেসিসে ডিফাইন করতে পারবেন। সো প্রথম রুলসটা হচ্ছে আপনি কোনো লেটার লাইক এবিসিডি এবং আন্ডারস্কোর এটা দিয়ে আপনি একটা ভ্যারিয়েবল শুরু করতে পারেন। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার ভ্যারিয়েবল নেমটা অবশ্যই কোনো লেটার থাকতে হবে সেখানে, এবং নাম্বার থাকতে হবে 0 থেকে 9 এর মধ্যে। এবং ভ্যারিয়েবল নেমিংটা কিন্তু কেস সেনসিটিভ। লাইক পাইথন কিন্তু ক্যাপিটাল এক্স আর স্মল এক্স দুইটাকে কিন্তু সেম হিসেবে কাউন্ট করে। সো দুইটা হচ্ছে আলাদা জিনিস। এটা মানে কেস সেনসিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। সো এই দুইটা কিন্তু আলাদাভাবে ডিফাইন করা হয় পাইথনে। অ্যান্ড পাইথন কিওয়ার্ড হওয়া যাবে না আপনার ভ্যারিয়েবল নেমিং এর সময়, এটা কখনো পাইথন কিওয়ার্ড হওয়া যাবে না। লাইক আমরা প্রিন্ট ফাংশন দেখলাম। তো আপনি যদি এরকম লিখেন যে প্রিন্ট ইকুয়াল টু 20 প্রিন্ট প্রিন্ট, লাইক আপনি প্রিন্টকেই বললেন একটা ভ্যারিয়েবল এবং সেটাকেই প্রিন্ট করলেন, সেক্ষেত্রে কিন্তু পাইথনে ইরর দেখাবে। সো পাইথন কিওয়ার্ড হওয়া যাবে না ভ্যারিয়েবল নেমিং এ। লাইক পাইথন কিওয়ার্ড হতে পারে প্রিন্ট, হতে পারে সেটা সাম, হতে পারে মিনিমাম, ম্যাক্সিমাম। সো এই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনি ভ্যারিয়েবল নেমিং এ ইউজ করতে পারেন না। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে মাস্ট নট কন্টেন্ট স্পেস। আপনি ধরেন এক্স স্পেস দিয়ে ওয়াই ইকুয়াল টু 20 দিলেন এবং প্রিন্ট করলেন এক্স স্পেস ওয়াই, সেক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে। সো ভ্যারিয়েবল নেমিং এর ক্ষেত্রে আপনি দুইটা লেটারের মাঝখানে কোনো স্পেস দেখাতে পারবেন না। তো এইগুলা হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যে দেখেন আমি কিন্তু এখানে দেখেন এটা কিন্তু ইরর দেখাচ্ছে। রিজনটা হচ্ছে মাস্ট বিগিন উইথ লেটার ওর আন্ডারস্কোর। অর্থাৎ আপনি কখনো নাম বাদ দিয়ে একটি ভ্যারিয়েবল নেম শুরু করতে পারেন না। বেসিক্যালি এর জন্যই এটা কিন্তু ইরর দেখাচ্ছে। তো আমি যদি এই নাম্বারটা এক্স এর পরে দিই এবং বেসিক্যালি এখন কিন্তু আমার ঠিকভাবে এটা এক্সিকিউট। ওকে, আমাদের প্রথম রুলটা ছিল আন্ডারস্কোর থাকতে হবে একটা। তো বেসিক্যালি এখানে দেখেন একটা আন্ডারস্কোর আছে, একটা লেটারের আগে একটা আন্ডারস্কোর। এক্ষেত্রে কিন্তু পাইথন এটাকে একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম হিসেবে কাউন্ট করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি আপনাদের যেটা বললাম যে মাস্ট কন্টেইন লেটার এ থেকে জেড এবং 0 থেকে 9। আপনি যদি এইগুলা বাদে সাপোজ আমি যেটা এখানে ইউজ করছি আর কি, অ্যান্ড নামে একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 20, এক্ষেত্রে কিন্তু পাইথন এরর দেখাবে এবং ইনভ্যালিড সিনট্যাক্স এটা। সো বেসিক্যালি আপনি এই ধরনের কোনো চিহ্ন দিয়ে আপনি কিন্তু কোনো ভ্যারিয়েবল ডিফাইন করতে পারবেন না। আর সেকেন্ড যেটা হচ্ছে কেস সেন্সিটিভ বিষয়টা, যেটা আপনি ধরেন স্মল এক্স দিয়ে বললেন যে স্মল এক্স ইকুয়াল টু 25, এবং এই প্রিন্টের সময় আপনি ক্যাপিটাল এক্স ইউজ করলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো এবং যেটা দেখেন যে এখানে কিন্তু আন্ডার স্কোরটা ইউজ করা হয়নি। আন্ডার স্কোর ইউজ না করে আমি যদি কোনো ভ্যারিয়েবল ডিফাইন করি, সেক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে। তো আমি যদি এখানে আন্ডার স্কোর ইউজ করতাম, তাহলে এটা একটা ভ্যারিয়েবল নেম হতো। সো এটা ছিল আমাদের মোটামুটি বেসিক রুলস আর কি, ভ্যারিয়েবল নেম কিভাবে ডিফাইন করতে হয়। এবং আমরা এট এ টাইম দেখবো যে কিভাবে একই সাথে আমি অনেকগুলো ভ্যারিয়েবলের আউটপুট দেখতে পারি। সেটা হচ্ছে আমি যদি এক্স ওয়াই জেড 3টা ভ্যারিয়েবলের আউটপুট দেখতে চাই সাপোজ, এবং আমি 3টার জন্য 3টা আলাদা আউটপুট নিচ্ছি এখানে। সো আমি যদি এক্সিকিউট করি এটা কিন্তু আপনাকে 3টা আউটপুট দেবে এই কেসে। সো আপনি এট এ টাইম যদি 3-4টা বা মোর দেন 4-5 ভ্যারিয়েবলের আউটপুট দেখতেছেন, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাপ্রোচটা ফলো করতে হবে।
অ্যান্ড আপনি এখানে আরেকটা সুবিধা পাবেন, সেটা হলো যে আপনি প্রিন্ট ফাংশনের ভেতরে একটা টাইম 3-4টা ভেরিয়েবলের আউটপুট, মানে 3-4টা ভেরিয়েবল দিয়ে সেটার আউটপুট দেখতে পাবেন। সো এখানে আপনি খেয়াল করবেন আমি কিন্তু একসাথে 3টা ভেরিয়েবল দিচ্ছি এখানে, এবং পাইথন আমাকে 3টা ভেরিয়েবলই আউটপুট হিসেবে দেখাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো আপনি যদি প্রিন্ট ফাংশনটা সেম লাইনে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু একটা সিনট্যাক্স এরর দেখাবে। সো প্রিন্ট ফাংশন ইউজে আপনারা একটু সতর্ক থাকবেন। এটা হলো আপনি যদি এখানে প্রিন্ট y দেন প্রিন্ট z, সো প্রিন্ট ফাংশন সেম লাইনে ইউজ করা যাবে না, এটা লাইন বাই লাইন ইউজ করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনি 3টা ভেরিয়েবল নিছেন এবং 3টা ভেরিয়েবলের ভ্যালু সেম, তো সেক্ষেত্রেও আপনি এটার আউটপুট হিসেবে 3টা ভ্যালু দেখতে পারবেন, এবং এটা এইভাবে ডিফাইন করতে হবে। সো আমরা উপরে যে 3-4টা রুলস দেখলাম, যে আমি যদি একটা টাইম মোর দেন 2 ভ্যারিয়েবলস এর ভ্যালু দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এইভাবে সেটা ডিফাইন করে দিতে হবে। কিন্তু আমি যদি এখানে বলে দিই যে x ইকুয়াল টু হাবিব এবং y ইকুয়াল টু কাবিব, এবং এটা যদি শিফট এন্টার করি, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ইরর দেখাবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এই রুলসটা ফলো করতে হবে। xyz ইজ ইকুয়াল টু, আপনি xyz এর 3টা আলাদা আলাদা ভ্যালু দিবেন, দেন সেটাকে প্রিন্ট করে দিবেন। কিন্তু আপনি x এর ভ্যালু একটা এবং y এর ভ্যালু একটা, সেটা আলাদা করে ডিফাইন করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এটা রান হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি আমাদের ভ্যারিয়েবল নেমিং সম্পর্কে একটা বেসিক আইডিয়া। তো কারো কোনো কোশ্চেন আছে? সবার শেষে দেখলাম যে এক্স ইকুয়াল লাবিব বা যেটা ছিল, এরপরে কমা দিয়ে আরেকজন একটা হ্যাঁ ছিল, হ্যাঁ ওটা আসলে হ্যাঁ কিসের হ্যাঁ জন্য রান হচ্ছে না? আচ্ছা, সো আমি আপনাকে এই রুলসটা একটু দেখাই। আপনি যদি এট এ টাইম xy যে 3টার ভ্যালু আপনি এট এ টাইম ডিফাইন করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই রুলসটা ফলো করতে হবে। বেসিক্যালি এই রুলসটা ফলো করতে হবে। সাপোজ এখানে এক্স এর ভ্যালু হচ্ছে হাবলু, ওয়াই এর ভ্যালু হচ্ছে ডাব্লু, আর জেড এর ভ্যালু হচ্ছে ডাব্লু। সো এখানে যেটা হয়েছে বেসিক্যালি, যে এক্স ইকুয়াল টু হাবিব এবং কমা দিয়ে ওয়াই ইকুয়াল টু কাবিব দিছি। সো এর জন্য বেসিক্যালি এটা হয় নাই। কিন্তু যদি আপনি এখানে একটা ইউজ করতেন, একটা এক্স ইউজ করে জাস্ট আপনি প্রিন্ট করতেন, এটা কিন্তু এক্সিকিউট হতো। সো আর এটা হচ্ছে এটা বেসিক সিনট্যাক্স। নেক্সট লাইনে ইউজ করলে তাহলে হয়তো, তাই তো? ওয়াই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারতো। এই ছিল মোটামুটি আমাদের ভ্যারিয়েবল নেমিং সম্পর্কে একটা আইডিয়া। সো এরপরে আমরা দেখব আমাদের পাইথনে কি কি বিল্ট ইন ডেটা টাইপস আছে, এবং আমরা দেখব হচ্ছে ইন্ট, ফ্লোট, str, লিস্ট, টাপল এবং ডিকশনারি। সো এখানে একটা লিস্ট আছে, সেটা হচ্ছে সেট। আমরা সেট সম্পর্কে আইডিয়া নিব। সো বেসিক্যালি ইন্ট যেটা বোঝায় আসলে, ইন্ট হচ্ছে বেসিক্যালি ইন্টিজার, লাইক পজিটিভ যে কোনো নাম্বার। এটা হচ্ছে কোনো ফ্লোট থাকবে না, পজিটিভ বা নেগেটিভ যে কোনো নাম্বার, এখানে কোনো ফ্লোট বা ডেসিমাল থাকবে না। এগুলো বেসিক্যালি হচ্ছে ইন্টিজার বা ইন্ট ডেটা টাইপ। সো আমি যদি এক্স ইকুয়াল টু 20 দিই, এবং সেটা যদি তার টাইপটা দেখি, আমি যদি এক্সিকিউট করি, এটা দেখা যাবে ক্লাস ইন্ট। দ্যাট মিনস এক্স এর যে ভ্যালুটা আমি ইনপুট হিসেবে নিছি, এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ। অ্যান্ড এক্স এর ইনপুট হিসেবে আমি যদি কোনো একটা সেন্টেন্স অথবা কোনো একটা ওয়ার্ড নিই, সেটা হচ্ছে str ডেটা টাইপ বা স্ট্রিং ডেটা টাইপ। এবং x ইকুয়াল টু 20.1, লাইক এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার, সো এটার ডেটা টাইপ হবে ফ্লোট। সো এই 3টা ডেটা টাইপ হচ্ছে
আমাদের যে নর্মালি ম্যাথমেটিক্সে আমরা এতদিন যা পড়াশোনা করেছি বেসিক্যালি ওইটারই একটা রিপ্রেজেন্টেশন ছিল এটা আর কি। যে আমাদের জাস্ট এখানে নতুন করে যেটা শিখলাম সেটা হচ্ছে ইন্ট স্ট্রিং ডেটা টাইপ, যেটা যে পাইথন আসলে আমাদের সেন্টেন্স গুলা বা ওয়ার্ড গুলাকে সে কিভাবে দেখে। তো পাইথন বাই ডিফল্ট আমাদের সেন্টেন্স বা ওয়ার্ড গুলাকে স্ট্রিং ডেটা টাইপ হিসেবে কাউন্ট করে দেয়। তো এরপরে আমরা দেখবো হচ্ছে লিস্ট। সো এই ডেটা টাইপ গুলা কিন্তু একটা স্পেসিফিক ভ্যালুর জন্য আমাকে আউটপুট দিচ্ছে, তাই না? তো লিস্টটা হচ্ছে বেসিক্যালি আমার যদি অনেকগুলো ডেটা থাকে, সেটা হতে পারে স্ট্রিং, হতে পারে সেটা ইন্ট, অথবা হতে পারে ফ্লোট। এই অনেকগুলো ডেটাকে আমি যদি একসাথে নিই এবং তাদের মধ্যে যদি একটু রুলস গুলো দেখি, সো এটা হচ্ছে আমার লিস্টের রুলস। লিস্টের মধ্যে বেসিক্যালি থার্ড ব্র্যাকেট ইউজ হয় এবং এটা হচ্ছে একটা অর্ডার থাকে। এই লিস্টটা হচ্ছে একটা অর্ডার পেয়ার হিসেবে কাউন্ট হয়। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা লিস্ট ডেটা টাইপ। অ্যাপেল, ব্যানানা, চেরি, এই তিনটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিং এবং তিনটাকে আমি একসাথে নিছি এবং সেটাকে যদি আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে দিই, এটা হবে একটা স্ট্রিং ডেটা টাইপ। এবং আপনি অর্ডার গুলো লক্ষ্য করেন এখানে। সো অর্ডারের কথাটা আসবে একটু বারবার। আপনি দেখেন এখানে অ্যাপেলের অর্ডার হচ্ছে কিন্তু প্রথম, দেন সেকেন্ড হচ্ছে ব্যানানা, থার্ড হচ্ছে চেরি। সো আপনি আউটপুটে কিন্তু সেম অর্ডারটা দেখবেন, অ্যাপেল, ব্যানানা, চেরি। এবং এটা যদি আমি এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখাবে ক্লাস লিস্ট। এটা হচ্ছে একটা লিস্ট ডেটা টাইপ। সো আমার ব্র্যাকেটের উপর ডিপেন্ড করে আসলে এই ডেটা টাইপটা কি হবে। এবং ইচ অফ ডেটা টাইপ প্রত্যেকটার কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। সো লিস্টের একটা বৈশিষ্ট্য হলো এটা একটা অর্ডার টাইপ থাকবে এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো এটা মিউটেবল। লাইক আপনি আপনি লিস্ট হিসেবে কোনো একটা কিছু ডিফাইন করছেন, কিন্তু লিস্টের কোনো একটা ভ্যালু আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, সো আপনি আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। এর জন্য লিস্টকে বলা হয় মিউটেবল আর কি। তো আমি এখানে লিস্ট হিসেবে নিছি অ্যাপেল, ব্যানানা, চেরি এবং আমি চাচ্ছি যে অ্যাপেল যেখানে আছে সেখানে ম্যাঙ্গো আসুক, অ্যাপেল যেখানে আছে সেখানে ম্যাঙ্গো আসুক। সো এর জন্য আমি যেটা করছি এখানে হ্যান্ড রাইজ করছি। কেউ কি হ্যান্ড রাইজ করছেন? ইউসুফ আফরান, জি আপনার কোনো কোশ্চেন আছে? ওকে। সো বাই ডিফল্ট আমি যদি অ্যাপেল, ব্যানানা, চেরি ইন্ডেক্সটা ফলো করি, ইন্ডেক্স হচ্ছে তাদেরকে কিভাবে সিরিয়াল করা হয়েছে। সো অ্যাপেলের সিরিয়াল হচ্ছে 0, ব্যানানা হচ্ছে 1 এন্ড চেরি হচ্ছে 2। সো আমি চাচ্ছি যে 0 পজিশনে যে আছে আমি তাকে চেঞ্জ করে দিব, লাইক অ্যাপেলের জায়গায় আমি ম্যাঙ্গো নিয়ে আসবো। সো এই টাইপের বিষয়গুলো আপনি লিস্টে করতে পারবেন। আপনি চাইলে যে কোনো ইন্ডেক্সের ভ্যালু, যে কোনো পজিশনের যে কোনো স্পেসিফিক ভ্যালু আপনি লিস্টের মধ্যে চেঞ্জ করতে পারবেন। লাইক আমি যদি যদি এটা এক্সিকিউট করি সেক্ষেত্রে এখানে ম্যাঙ্গো আসবে। সো ইন্ডেক্সের এই ভ্যালুর জন্য কিন্তু এই পজিশনের জন্য কিন্তু অ্যাপেলটা চেঞ্জ হয়ে বেসিক্যালি এখানে SANTU এই নামটা আসবে। এবং আপনি চাইলে লিস্টের কোনো কিছু অ্যাডও করতে পারবেন। এটা একটা লিস্টের ক্যারেক্টার আর কি। সো এখানে বেসিক্যালি আমার ছিল 1 2 3 এবং আমি চাচ্ছি যে এখানে 4 অ্যাড হোক। সো আমি অ্যাপেন্ড ফাংশন দিয়ে আমি লিস্টের যে ভ্যারিয়েবলটা সেটার নাম দিচ্ছি LST এবং LST.append দিয়ে আমি কিন্তু এখানে একটা ভ্যালু অ্যাড করে দিচ্ছি 4। সো আপনি এটাও অ্যাড করতে পারেন। সো এখানে যে লক্ষণীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে কোটেশন ইউজ করিনি। এই নাম্বার গুলো ডিফাইন করার জন্য কোনো কোটেশন ইউজ করিনি। সো স্ট্রিং এর ক্ষেত্রে আপনাকে কোটেশনটা ইউজ করতে হবে এবং এটা সবসময় মাথায় রাখবেন। স্ট্রিং ডেটা টাইপের ক্ষেত্রে আপনাকে কোটেশনটা সব জায়গায় ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু স্ট্রিং ডেটা টাইপের এক্সিকিউশনটা হবে না। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে,
এক্স এটা হলো, কিন্তু এক্স ইকুয়াল টু সো এখানে কিন্তু একটা এরর আসে যে এসএনটি ইজ নট ডিফাইন্ড। সো আপনার সবসময় খেয়াল রাখবেন যে স্ট্রিং ডেটা টাইপ আপনি যদি ইউজ করেন সেটা অবশ্যই আপনি কোটেশনের মাধ্যমে ইউজ করবেন। তো আমি এখানে নাম্বার ইউজ করেছি, এর জন্য আমি এখানে কোনো কোটেশন ইউজ করি। তো এই ছিল আমাদের মোটামুটি লিস্ট সম্পর্কে বেসিক আইডিয়া। তো এরপরে আমরা দেখবো টাপেল। তো টাপেলের যে বৈশিষ্ট্য সেটা হলো আপনি আপনার এখানে ইউজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এবং টাপেল অর্ডার মেনটেন করে। এবং টাপেলের একটা যে ড্রব্যাক সেটা হলো যে এটা আনচেঞ্জেবল। আপনি টাপেলের কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবেন না, যেটা লিস্টে করা যেত আর কি। তো এটা হচ্ছে আমার একটা টাপেলের ডেটা স্ট্রাকচার আর কি। So আমি যদি এটা এক্সিকিউট করি, আমার এখানে দেখাবে ক্লাস টাপেল, দ্যাট মিনস এটা হচ্ছে একটা টাপেল ডেটা টাইপ। এবং আপনি অর্ডারটা দেখেন এখানে অ্যাপেল, ব্যানানা, চেরি। সো টাপেল আউটপুট হিসেবে কিন্তু সেম অর্ডারটাই মেনটেন করছে। সো এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সেট। এবং সেট আমরা হচ্ছে আহ, মোটামুটি আমরা জেনারেল ম্যাথে সবাই সেট করছি, ক্লাস 9-10 এর সেট ছিল আমাদের। সো সেটটা এখানে বেসিক্যালি ওইভাবে ডিফাইন করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হলো এটা আনঅর্ডার থাকবে। লাইক টাপেল বা লিস্টে আপনি যেমন দেখছেন যে আউটপুটে আপনি ইনপুটে যে অর্ডারটা মেনটেন করছেন আউটপুটে ঠিক সেম অর্ডারটা আসছে, কিন্তু সেটের মধ্যে যেটা হবে আপনি সেম অর্ডারটা পাবেন না। সো এটা যদি আমি এক্সিকিউট করি, আপনি দেখেন এখানে আমার অর্ডারটা ছিল এরকম অ্যাপেল, ব্যানানা, চেরি, কিন্তু আমার আউটপুটটা আসলে বেসিক্যালি অ্যাপেল, চেরি, ব্যানানা। সো সেট বেসিক্যালি বাই ডিফল্ট কোন অর্ডার মেনটেন করবে না। এন্ড আপনি যদি সেটের মধ্যে একাধিক ডুপ্লিকেট ভ্যালু দেন সে ওটাকে ইগনোর করবে। লাইক একটা এক্সাম্পল দেখি এখানে এক্স ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট আপনি এখানে দুইটা অ্যাপেল ইউজ করছেন, কিন্তু আপনার আউটপুট আসছে বেসিক্যালি একটা অ্যাপেল। সো সেট হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুকে কাউন্ট করে না। সো দেখা যাক যদি আমি লিস্টে সেম এই কাজটা করি কি হয়। তো লিস্ট কিন্তু বেসিক্যালি সবগুলাকে কাউন্ট করছে, ওয়েদার ইট ইজ ডুপ্লিকেটেড অর নট। লিস্ট কিন্তু সবগুলাকে আসলে কাউন্ট করছে। তো এই হচ্ছে বেসিক্যালি লিস্ট, সেট এবং টাপলের ক্যারেক্টার গুলা। এন্ড আপনি সেটের মধ্যে অ্যাড করতে পারবেন যে কোনো এলিমেন্ট। ওকে, হ্যান্ড রেজ দেখা যাচ্ছে। নুসরাত, কি বলেন? ভাই ওই লিস্টের ডাটাতে আমরা যদি মানে ফার্স্টের ডাটাটা চেঞ্জ করতে না চাই, সেকেন্ড বা থার্ডটাকে চেঞ্জ করতে চাই, মানে চেরি বা ব্যানানাকে, তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, করা যাবে সেটা। আপনি যেটা করবেন এখানে সেটা হলো আপনি ইন্ডেক্সটা চেঞ্জ করে দিবেন। সাপোজ আমি এখানে জিরো দিছি, আমি আপনাদেরকে মেনশন করছি যেটা যে এটা ইন্ডেক্সটা বাই ডিফল্ট জিরো থেকে শুরু হয়। সো অ্যাপেলের ইন্ডেক্স ছিল জিরো, ব্যানানার ওয়ান এন্ড চেরির হচ্ছে টু। তো আমি যদি ইন্ডেক্সের এখানে জিরো, সো আপনি দেখেন ইন্ডেক্সের চেঞ্জের জন্য কিন্তু আমার ব্যানানাকে রিপ্লেস করে সন্তু আসছে।
সো আপনি এটা এটা করতে পারবেন, আপনি ইন্ডেক্সটা চেঞ্জ করে এটা করতে পারবেন। ঠিক আছে? সো বেসিক্যালি ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয় আর কি, আপনি ইন্ডেক্সের এটা চেঞ্জ করে আপনি এটা করতে পারবেন। জি ভাই, বুঝছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। সো সেটে আপনি একটা ভ্যালু অ্যাড করতে পারবেন, লাইক আমি 5 অ্যাড করি, সেখানে 5 অ্যাড করা যাবে। কিন্তু টাপেলের মধ্যে এই ক্যারেক্টারটা ছিল না, টাপেল ছিল আনচেঞ্জেবল। টাপেলের যে ভ্যালুটা আপনি বাই ডিফল্ট যেটা দিয়ে রাখবেন সেটাই আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো সেট এবং লিস্ট এটা চেঞ্জ করা যেত। এবং সর্বশেষ যে ডেটা টাইপটা দেখবো সেটা হচ্ছে ডিকশনারি। সো ডিকশনারি হচ্ছে এই তিনটা ডেটা টাইপ থেকে একটু অ্যাডভান্স। লাইক ধরেন অ্যাপেল, ব্যানানা, চেরি, এটা একটা লেভেল আছে নির্দিষ্ট, এটা হচ্ছে ফ্রুটস। আবার ধরেন কোনো মানুষের নাম, সেটার একটা লেভেল হতে পারে, নেম। সো প্রত্যেকটা ভ্যালুর এগেনস্টে আমি যদি কোনো লেভেল ডিফাইন করতে চাই, লাইক অ্যাপেল, ব্যানানা, চেরিকে আমি নাম দিলাম এরা হচ্ছে ফ্রুট, কোনো হিউম্যানের নামকে আমি বললাম নেম। সো এই এই বিষয়টা করার জন্য বেসিক্যালি আমার যেটা লাগে সেটা হচ্ছে ডিকশনারি। লাইক এখানে আমি নেমের ভিতর জন দিলাম এবং জনের এজ হচ্ছে 36। তো আমি যদি এটাকে এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখাবে নেম জন এজ 36, যেটা কিন্তু লিস্ট, সেট বা টাপলের মধ্যে ছিল না। সো ডিকশনারির একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটার এগেনস্টে যে কোনো নেম অ্যাসাইন করতে পারবেন এবং কি ভ্যালু পেয়ার্স। আমি একটু কি ভ্যালু পেয়ার্স নিয়ে বলি। আপনি যে এই যে নেমটা দিচ্ছেন এটাকে বলা হয় কি এবং এটাকে বলা হয় ভ্যালু। সো ডিকশনারি একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা অলওয়েজ কি ভ্যালু পেয়ার নিয়ে আপনার স্ট্রাকচার রয়েতে থাকে। কি অ্যান্ড ভ্যালু এটা নিয়ে স্ট্রাকচার রয়েতে থাকবে। এজ হচ্ছে কি এবং 30 হচ্ছে ভ্যালু। এবং আপনাদের এখানে আরেকবার মেনশন করি আমি যে স্ট্রিং ডেটা টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু কোটেশনটা ইউজ করব, আমরা নাম্বারের জন্য কিন্তু কোনো কোটেশন ইউজ করব না। দেখেন এখানে নেম কিন্তু একটা স্ট্রিং ডেটা টাইপ, এর জন্য আমি এখানে কোটেশনটা ইউজ করেছি। সো ডিকশনারি হচ্ছে নেম, সরি, কি অ্যান্ড ভ্যালু, এই পেয়ার থাকবে। এটা হচ্ছে ডিকশনারি একটা বৈশিষ্ট্য। এবং আপনি যে কোনো কিছুর রেসপেক্টে একটা ভ্যালু বা একটা নেম অ্যাসাইন করতে পারবেন, লাইক অ্যাপেল, ব্যানানা, চেরির জন্য ফ্রুট অ্যান্ড অল আদার থিং, এভাবে আপনি করতে পারবেন। লাইক এখানে প্লেয়ারের নেম দিস জসিম অ্যান্ড প্লেয়ারের সেই জসিমের জার্সি নাম্বার হচ্ছে 50। তো আমি যদি এক্সিকিউট করি এটা এটা এরকম দেখায়, প্লেয়ারের নেম হচ্ছে জসিম। তো আপনাদের কাছে আমার এখন প্রশ্ন, আপনি উত্তর দিতে পারবেন কে কে বলেন যে এখানে কি আর ভ্যালু কোনটা? ওয়াই একটা ডিকশনারি, এখানে কি আর কি এবং ভ্যালু এটা কোনটা? প্লেয়ার নেম লেফট সাইডের গুলো হলো কি আর রাইট সাইডের গুলো হচ্ছে ভ্যালু। এক্স্যাক্টলি। সো আপনারা সবসময় এটা মেনটেন করবেন, কি অ্যান্ড ভ্যালু পেয়ার। সাপোজ আমি যদি এখানে আরেকটা জিনিস সেটা মেনটেন করবেন, সেটা হচ্ছে আপনাকে কিন্তু কি ভ্যালু এটা মেনশন করার পরে আপনাকে কিন্তু একটা কমা ইউজ করতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু এক্সিকিউট হবে না। লাইক আমি এখানে আরেকটা কি ভ্যালু পেয়ার অ্যাড করতে চাই, পাইথন। সেটা যদি আমি এক্সিকিউট করি তাহলে কিন্তু আমার যে ইউআরএস পাইথনটা আসবে। কিন্তু আমি যদি এখানে কমাটা ইউজ না করে এটা এক্সিকিউট করতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে সিনট্যাক্স এরর দেখাতো। তো আপনার কি ভ্যালু পেয়ারের পাশাপাশি আপনার এখানে অবশ্যই একটা করে কমা ইউজ করতে হবে এবং সর্বশেষ যে কি ভ্যালু পেয়ারটা সেটার পিছনে কোনো কমা ইউজ করতে হবে না। আচ্ছা, এখানে একটা ইরর আসছে। সো আপনারা কেউ কি বলতে পারবেন এখানে ইররটা বেসিক্যালি কি? ভাই রিসার্চ ডাবল কোটেশনের ভিতরে হবে।
হ্যাঁ, রিসার্চটা ডাবল কোটেশনের ভিতরে হবে, এর জন্য এটা এক্সিকিউট। তো আপনাদের এটা একটা রিমেম্বারিং ছিল আর কি, যে অবশ্যই স্ট্রিং ডেটা টাইপের মধ্যে কোটেশনটা ইউজ করতে হবে। সো এই ছিল বেসিক্যালি আমাদের ডেটা টাইপ সম্পর্কে একটা আইডিয়া আর কি। কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, তো এরপরে আমরা দেখবো হচ্ছে পাইথনের ফাংশনস, যেটা দুইটা হয় আর কি, বেসিক্যালি দুই টাইপের ফাংশনস হয় পাইথনে। একটা হয় বিল্ট ইন, একটা হচ্ছে হয় ইউজার ডিফাইন্ড। সো বিল্ট ইন ফাংশন হচ্ছে সেই ফাংশন গুলাকে বোঝায় যেটা পাইথনে বাই ডিফল্ট বিল্ড করা থাকে। আপনি জাস্ট সেটা কল করলে আপনাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিবে, বা নির্দিষ্ট সংখ্যক একটা নির্দিষ্ট আউটপুটটা আপনাকে দিবে আর কি। সো আমি এক্স নামে একটা লিস্ট নিছি আর কি, যেটার ভ্যালু 1 2 3 4 5। তো আমার এখানে কোশ্চেন হচ্ছে এক্সটা কেন লিস্ট, আপনারা কেউ কি বলতে পারবেন? কারণ এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইয়ে করা আছে। এক্স্যাক্টলি, থার্ড ব্র্যাকেট দিয়ে, এর জন্য এটা হচ্ছে লিস্ট। সো আমি যদি এই লিস্টের সো এখানে আপনার জন্য একটা হচ্ছে লার্নিং হচ্ছে, আপনারা যদি কোনো কোডের আগে হ্যাশ ইউজ করেন, সেটা কিন্তু কোড হিসেবে কাউন্ট হবে না, সেটা হতে পারে একটা কমেন্ট হিসেবে সেখানে থেকে যাবে। তো আমি এখানে মিনিমাম এবং সামে দুইটা ফাংশনকে আপাতত কোডে হ্যাশ দিয়ে রেখে দিছি, যাতে এটা কোনো কোড হিসেবে কাউন্ট না হয়। এবং আমি দেখতে চাচ্ছি যে এক্স নামে যে লিস্টটা, এটার লেন্থ কেমন। আমি যদি এটা এক্সিকিউট করি এবং এটা কিন্তু একটা ভ্যালু আসছে 5। সো এই যে এলিয়েন, এলিয়েন কিন্তু একটা বিল্ট ইন ফাংশন, যে ফাংশনটা আপনাকে কোনো একটা লিস্ট, টাপল বা সেটের লেন্থ কতটুকু এটা আপনাকে বলে দিবে। সো এইগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন আর কি। এই ফাংশন গুলো দিয়ে আপনি হচ্ছে আপনার যে কোনো প্রবলেম বা যে কোনো হচ্ছে প্রিলিমিনারি অ্যানালাইসিস, সেটা হতে পারে মিনিমাম ম্যাক্সিমাম কত, এগুলো বের করতে পারবেন। এরপর যদি আমরা একটু দেখি মিনিমাম অফ এক্স। সো দেখেন এই লিস্টের মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 1। এবং সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5। সো বেসিক্যালি এই লেন্থ, মিন, ম্যাক্স এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। প্রিন্ট সাম অফ এক্স। ওকে, এখানে আচ্ছা, সো এখানে যেটা করবে, সাম ফাংশনটা যেটা করবে, আপনার এখানে সবগুলা ভ্যালু সাম করে দেখাবে। যদি এখানে একটা ভ্যালু বাড়িয়ে দিই, সো এই ভ্যালু বাড়ার সাথে সাথে কিন্তু আপনার প্রত্যেকটা ফাংশনের আউটপুট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই বিল্ট ইন ফাংশন যেটা বেসিক্যালি আমাদের বিল্ট ইন করা থাকে পাইথনের মধ্যে বাই ডিফল্ট, এবং আপনার ক্রাইটেরিয়ার বেসিসে সেটা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট রেজাল্ট দেখাবে। জি, মেহেদি হ্যান্ড রেজ করছেন, কোন কোশ্চেন আছে? সো এটা বাদেও পাইথনে আরেকটা ফাংশন আছে, যেটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড হচ্ছে বেসিক্যালি আপনি বা আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি কিভাবে আউটপুটটা দেখতে চাচ্ছেন। তো এটা হচ্ছে আপনি নিজের মতো করে ডিফাইন করে নেবেন, যে সাপোজ আমি এক্স এর ভ্যালু নিলাম 20, কিন্তু আউটপুটে দেখতে চাচ্ছি এটার স্কোয়ার। সো এই স্কোয়ারটা কেমনে দেখবো আমি, এটা আপনি আগে থেকে ডিফাইন করে দিচ্ছেন পাইথনকে। সো এই ধরনের ফাংশন
আপনি যদি ক্রিয়েট করেন পাইথনে, যে আপনি ডিফাইন করে দিবেন যে আমি এক্স এর ভ্যালুটা স্কোয়ার হিসেবে দেখতে পাচ্ছি, তো এগুলোকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আপনি আপনার ইচ্ছা মতো যে ফাংশনটা ডিফাইন করে আপনার ইচ্ছা মতো আউটপুট আনতে পারবেন, সেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। সাপোজ আমি প্রিন্ট হ্যালো হাউ আর ইউ তিনবার লিখতে চাচ্ছি, টোটাল 6 বার আর কি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, প্রত্যেকবার এরকম ভাবে প্রিন্ট হ্যালো প্রিন্ট হাউ আর ইউ লিখতে হবে। লাইক আমি যদি সেটা 100 বার দেখতে চাই তাহলে সেটা 100 বারই লিখতে হবে। কিন্তু যদি আমি এটাকে একটা ফাংশনের মধ্যে ডিফাইন করে দিই, আমার ইচ্ছা মতো একটা ফাংশন, তাহলে কিন্তু আমাকে এই প্রিন্টটা বারবার লিখতে হবে না, এবং খুবই সিম্পল এক্সিকিউশনের মাধ্যমে কিন্তু আমি হ্যালো হাউ আর ইউটা লিখতে পারবো। সো ইউজার ডিফাইন ফাংশনের একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে এমন, আপনাকে ডিএফ বা ডেফ কিওয়ার্ডটা ইউজ করতে হবে প্রথমে, দেন আপনি একটা ফাংশনের নাম দিবেন, সেটা আপনার ইচ্ছা মতো নাম দিবেন, এবং সেটার ভিতরে একটা প্যারামিটার থাকবে, এবং সেটা ক্লোজ করতে হবে আপনার সেমিকোলন দিয়ে। সো এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার ইউজার ডিফাইন ফাংশন। আপনাকে ডেফ কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন আপনার একটা ফাংশন নেম দিতে হবে, এবং এর ভিতরে একটা প্যারামিটার অ্যাসাইন করে দিতে হবে। সো আমি যদি এই রেজাল্টটাই আমি যদি ডেফ বা আমি ইউজার ডিফাইন ফাংশন দিয়ে দেখতে চাই, তাহলে যেটা করব, আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি, ডেফ, অবশ্যই ডেফ কিওয়ার্ডটা দিতে হবে, এবং আমার ফাংশনের নামটা হচ্ছে ফাংশন, যার ভেতরে আসলে কোনো প্যারামিটার নাই, এবং প্রিন্ট হ্যালো হাউ আর ইউ, এটা প্রিন্ট দেখতে চাচ্ছি। সেটা কতবার দেখতে চাচ্ছি? 3বার। এর জন্য কিন্তু আমি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখছি 3বার। সো এটা মিন করে যে আপনি এই লেখাটা 3বার দেখতে চাচ্ছেন বেসিক্যালি। সো আমি যদি এখানে ফাংশন এক্সিকিউট করি, 4বার লেখা হয়। সো এই ফাংশনের কিন্তু খুবই ব্রডলি একটা ইউজ আছে আপনার রিসার্চ ফিল্ডে। আপনি যদি কখনো মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা কোডকে খুবই ছোট ভাবে এক্সিকিউট করার জন্য আপনার কিন্তু এই ফাংশনটা লাগবে। জি, আয়েশা সিদ্দিকা, জি আপু বলেন। এখানে আমার একটা প্রশ্ন ছিল, যে এরকম আমরা হলো ওই হ্যালো বা হ্যালো হাউ আর ইউ লেখাটা 4বার দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ফাংশন রিপিট করে 4বার লিখলাম। কিন্তু এমনটাও তো হতে পারে যে আমরা মোর দেন 1000 দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে ফাংশন লেখাটা বারবার লেখাটা তো টাইম কনজিউমিং, সাথে এটার কি লুপের মধ্যে কোনো জায়গা হ্যাঁ, এটা অবশ্যই লুপে করা যাবে, এটা অবশ্যই লুপে করা যাবে। কিন্তু এই সেকশনটা আমি হচ্ছে আমাদের এই মডিউলটা শেষ হলে দেখাবো, লুপিংটা দেখাবো আর কি। এটা অবশ্যই লুপের মাধ্যমে করা যাবে। সো আমি এখানে কোনো প্যারামিটার ইউজ করিনি, কিন্তু ফাংশনের বেসিক স্ট্রাকচারে কিন্তু একটা প্যারামিটার লেখা ছিল, যে এখানে আপনি একটা প্যারামিটার ইউজ করতে পারবেন। সো আমি এখানে একটা প্যারামিটার ইউজ করলাম, যেটা হচ্ছে নেম, এবং হ্যালো নেম, এবং আমি প্রত্যেকটা ফাংশনের মধ্যে যেহেতু আমি এখানে একটা প্যারামিটার অ্যাসাইন করে দিছি, সো এখানে আপনি যে প্যারামিটারটা অ্যাসাইন করবেন, আপনি প্রিন্টের মধ্যে ওই প্যারামিটারের নামটাই লিখবেন। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি, তাহলে এটা এরকম একটা আউটপুট দেখাবে। সো বেসিক্যালি প্রথম ফাংশন যেটা, আমি যদি প্রথম ফাংশনকে রান করতাম, তাহলে এটা হ্যালো সন্তু হাউ আর ইউ দেখাতো, এবং সেকেন্ড ফাংশন যেটা, এটা হ্যালো JURS হাউ আর ইউ দেখাতো, যেটা এখানে আউটপুট হিসেবে আসছে আর কি। এন্ড লাস্ট রিসার্চ সামিট, আমি যদি এখানে যেহেতু আমি নেমটাকে প্যারামিটার হিসেবে ডিফাইন করে দিছি, সো বাই ডিফল্ট হ্যালোর এখানে সেটাই যাবে যেটা আমি ফাংশনের ভিতর ডিফাইন করে দিব। লাইক আমি ফাংশনের ভিতর এখানে রিসার্চ সামিট ডিফাইন করে দিছি, এর জন্য কিন্তু হ্যালোর পর যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে রিসার্চ সামিট। সো আমরা এইভাবে আসলে মোটামুটি ফাংশনকে ডিফাইন করতে পারি। এবং আপনি মোর দেন ওয়ান প্যারামিটার এখানে অ্যাসাইন করতে পারবেন। আমি এখানে কিন্তু জাস্ট একটা প্যারামিটার অ্যাসাইন করে দিছি, এখানে মোর দেন ওয়ান প্যারামিটার অ্যাসাইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফাংশনের ভিতরে কিন্তু আপনি যতগুলা প্যারামিটার অ্যাসাইন করছেন, ঠিক ততগুলা ইনপুট দিতে হবে। সো এটা একটু মাথায় রাখবেন।
আপনি ফাংশনের ভিতরে যতগুলো প্যারামিটার অ্যাসাইন করবেন ঠিক ততগুলো কিন্তু আপনাকে ইনপুট দিতে হবে। ইউজার ডিফাইনটা আরেকবার বললে ভালো হয় একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইউজার ডিফাইন ফাংশনটা বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে আমাদের অনেক লাইনস অফ কোড লিখতে হয় কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য। সো আমার বিল্ট ইন ফাংশন যেটা ছিল যে আমি কোনো একটা ফাংশনকে কল করলে সে আমাকে আউটপুট দিত, কিন্তু ইউজার ডিফাইন ফাংশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটাকে আপনার রুলস অনুযায়ী সাজাতে পারবেন এবং এই রুলস অনুযায়ী সাজায়ে আপনি এটার একটা নির্দিষ্ট আউটপুট বের করতে পারবেন আপনি যেরকম চাচ্ছেন। সো এটা হচ্ছে বেসিক্যালি ইউজার ডিফাইন ফাংশন। এবং ইউজার ডিফাইন ফাংশনের একটা বেসিক স্ট্রাকচার হচ্ছে এমন, যেটা হচ্ছে প্রথমে ডিএফ কিওয়ার্ড থাকবে এবং সেটার একটা নেম থাকবে আর কি, এবং তার ভিতরে একটা প্যারামিটার থাকবে, সেখানে মোর দেন ওয়ান প্যারামিটার থাকতে পারে। এবং আপনি এনশিওর করবেন আপনার ফাংশনের যতগুলো প্যারামিটার আছে ঠিক ততগুলা ভ্যালু আপনি এই ফাংশনে যে আউটপুটটা দেখবেন সেখানে ইনপুট হিসেবে ইউজ করছেন, এটা আপনি খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার প্যারামিটার নেমগুলা অবশ্যই প্রিন্টের ভেতর থাকতে হবে। এবং আমি এখানে যেটা প্রিন্ট ফাংশন ইউজ করছি এর ভিতরে কিন্তু আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। এই দেখেন আমি কিন্তু কোটেশনের আগে একটা এফ দিয়ে নিছি। সো প্রিন্টের ভিতর যখন আপনি এফটা ইউজ করবেন এটাকে বলা হয় ফরম্যাটেড স্ট্রিং। লাইক এই স্ট্রিং এর কাজটা হলো আপনার ইনপুটে যা আছে সেটা আউটপুটে দেখাবে। লাইক আমি এখানে সন্তু দিয়েছি, এই সন্তুটা নেম হিসেবে কাউন্ট হবে এবং এটা নেমে গিয়ে আমাকে ওই হিসেবে সেটা আউটপুটটা দেখাবে আর কি। যেমন এখানে আমি যদি এটা এক্সিকিউট করি, সো এখানে হ্যালো সন্তু হাউ ওল্ড আর ইউ 23, হ্যালো জেইউআরএস হাউ ওল্ড আর ইউ 2, হ্যালো রিসার্চ সামিট হাউ ওল্ড আর ইউ 0.4। সো আমি এখানে যদি দুইটা প্যারামিটার অ্যাসাইন না করতাম সেক্ষেত্রে এটা কিন্তু সিনট্যাক্স এরর দেখাতো। কেন? কারণ হচ্ছে আমি যদি দুইটা এখানে ইনপুট না ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু এটা সিনট্যাক্স এরর দেখাতো, কারণ আমি এখানে দুইটা প্যারামিটার ডিফাইন করে দিয়েছি। সো প্রথম প্রিন্ট যেটা, এটা হচ্ছে শুধুমাত্র হ্যালো সন্তু, হ্যালো জেইউআরএস, হ্যালো রিসার্চ সামিট এই তিনটা নেমিং এর জন্য ইউজ হয়েছে প্রথম হ্যালো যেটা। এবং সেকেন্ড হাউ আর ইউ যেটা, এটা হচ্ছে বেসিক্যালি আমার সেকেন্ড ইনপুট 23 এটার জন্য ইউজ হয়েছে এবং এই লাইনটার জন্য আর কি। জি তিথি আপনি আছেন? জি আব্দুল হালিম বলেন। আচ্ছা, আমি ইউজার ডিফাইন্ড ফাংশনে দেখছি যে প্রিন্টের সময় এফ লিখতে হচ্ছে, প্রিন্ট ফাংশনের পরে আচ্ছা আচ্ছা এফ লিখতে হচ্ছে, এটা লিখতে হবে? হ্যাঁ, আপনি যদি প্যারামিটারের নেমটা অ্যাসাইন করে দেন সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে এটা। এখানে দেখেন আমি কিন্তু এখানে কোনো ফরম্যাটেড স্ট্রিং ইউজ করিনি। তো আপনি যদি প্যারামিটারের নেম অ্যাসাইন করে দেন সেক্ষেত্রে আপনাকে ফরম্যাটেড স্ট্রিংটা বা কোটেশনের আগে একটা এফ লিখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কমা দিয়ে 2 3, কমা দিয়ে আবার 2, কমা দিয়ে 0.4। সো আমি যেটা মেনশন করলাম প্রথমে সেটা হলো যে আপনি যদি প্যারামিটার দুইটা অ্যাসাইন করেন এখানে, লাইক আমি এখানে নেম একটা প্যারামিটার অ্যাসাইন করছি এবং একটা হচ্ছে ইয়ার, এর জন্য কিন্তু বেসিক্যালি আমি ফাংশনে ইনপুট হিসেবে দুইটা নিছি। লাইক আপনি এখানে 23 না নিয়ে আপনি এখানে 30 নিলেন সাপোজ, আর এখানে 2 না নেন, এম 0। দেখেন এটা এক্সিকিউট করলে কিন্তু এরকম আসবে আউটপুটটা। লাইক সেকেন্ড যে ইনপুটটা সেটা কিন্তু বেসিক্যালি এই অংশের জন্য ইউজ করা হয়েছে। এবং যেহেতু আমি দুইটা আচ্ছা, প্যারামিটার আছে। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তিথি আপনি আছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, কিছু বিষয় তিথি মেবি একটু ব্যস্ত আছে।
ওকে, জি ভাই, আমাদের সেশনটা তো চলতে থাকবে না এখানে। আমাকে যেটা মেনশন করা হয়েছিল যে আমাদের 1 আওয়ারের একটা থাকবে আর কি। আচ্ছা, তো 1 আওয়ার তো হয়ে গেছে তাই না, নাকি আরেকটু না, আবার সময় লাগবে? আর সময় লাগবে, মানে আমি যেটা মেনশন করা ছিল সেটা হচ্ছে যে 1 আওয়ার পরে লিঙ্কটা নাকি হয়ে যাবে, তো যেহেতু হয়নি তো আমি কন্টিনিউ করতে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করো করো। ওকে ওকে। সো এরপর আমরা দেখবো হচ্ছে বেসিক লুপিং। সো আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে লুপিংটা আসলে কেন ইউজ করি আমরা। আপনাদের কি কারোর আইডিয়া আছে লুপিং কেন ইউজ করি? লুপিংটা আমি শিওর শিওর না, বাট আমার এরকম একটা আইডিয়া আছে যে লুপিংটা আমরা দেখা যায় যে কোনো একটা জিনিস বারবার চাচ্ছি সেক্ষেত্রে, অথবা কোনো একটা জিনিস আমরা কন্টিনিউ করতে চাচ্ছি, আচ্ছা আচ্ছা। এর কারণে হয়তো লুপিং ইউজ করা হয়। Okay. আচ্ছা, এটা ভালো আইডিয়া আর কি মোটামুটি। সো লুপিংটা বেসিক্যালি আমরা হচ্ছে ইউজ করি আমাদের যে ওয়ার্ক ফ্লো যেটা এটা রিডিউস করার জন্য। লাইক হচ্ছে আমি হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত নাম্বারকে সামেশন করবো সাপোজ। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার লিখতে হবে, দেন আমি তাকে বলবো যে এটা সাম করো। সো এই কাজটা যদি আমি লুপিং এর ভিতরে ইনক্লুড করে নিই, যে আমি লুপকে বলে দিলাম যে এখানে 1 থেকে 1000 পর্যন্ত ভ্যালু আছে, আপনি এই সবগুলাকে সাম করেন। সো এই লুপিং এখানে একটা ভাইটাল রোল প্লে করতে পারে আর কি। সো বেসিক্যালি এইসব যে ম্যানুয়াল কাজ যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এইসব কাজকে রিডিউস করার জন্য বেসিক্যালি আমরা লুপিংটা ইউজ করি। এবং লুপ করলে যেটা হয় যে লুপের যে প্রত্যেকটা ভ্যালুর কাছে গিয়ে চেক করে আসলে যে এই ভ্যালুটা আমার এক্সাক্ট কন্ডিশনটাকে ফুলফিল করতেছে কিনা। লাইক আমি প্রথমে আপনাদের একটা ইন্ডেন্টেশনের প্রবলেম দেখাইছিলাম, লাইক এই যে এই প্রবলেমটা আপনি দেখেন। সো এটা যাওয়ার আগে আমি একটু রেঞ্জ সম্পর্কে বলে দিই। সো রেঞ্জ একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। রেঞ্জ আমি যদি 10-25 এখানে একটা বলে দিই যে 10 up to 25, এটা মিন করে যে আপনার কাছে 10 থেকে 24 পর্যন্ত ভ্যালু আছে। তো রেঞ্জ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, এটা মিন করে যে আপনার কাছে 10 থেকে 24 পর্যন্ত ভ্যালু আছে। সো আমি এখানে বলে দিছি ফর আই ইন রেঞ্জ 10 up to 25, এটা মিন করতেছে যে আয়ের কাছে 10 থেকে 24 পর্যন্ত ভ্যালু আছে, আয়ের কাছে 10 থেকে 24 পর্যন্ত ভ্যালু আছে। সো এরপরে আমি একটা কিন্তু এখানে কন্ডিশন দিয়ে দিছি, যদি আয়ের ভ্যালু 10 থেকে বড় হয় আপনি শুধু সেগুলাকে প্রিন্ট করবেন, আয়ের ভ্যালু 10 থেকে বড় হলে। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমার কিন্তু 10 থেকে যে বড় ভ্যালু গুলো আছে সেগুলাই প্রিন্ট হয়েছে শুধু। যদি আমি এখানে কন্ডিশনটা একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে দিলাম i2। সো এটা বেসিক্যালি মিন করে ভাগশেষটা। সো আয়ের কাছে কয়টা ভ্যালু আছে? 10 থেকে 24। এবং এই 10 থেকে 24-এর মধ্যে, সরি, 0 দিতে হবে। So, so আয়ের মধ্যে যে 24টা ভ্যালু, 10 থেকে 24 পর্যন্ত ভ্যালু আছে, এই ভ্যালু গুলার মধ্যে কোন ভ্যালু গুলাকে 2 দিয়ে ভাগ করলে সেটা ভাগশেষ মানে যেটা হবে ভাগশেষটা 0 হবে আর কি। সো এই কন্ডিশনের বেসিসে আই কিন্তু প্রত্যেকবার গিয়ে চেক করছে প্রত্যেকটা ভ্যালুর কাছে। লাইক আই প্রথমে 10 এর কাছে গেছে যে 10 এর সাথে এই কন্ডিশনটা ফিল আপ হয় কিনা, এবং সে দেখছে না এটা হয়, এর জন্য কিন্তু সে আউটপুট হিসেবে এখানে 10 দেখাচ্ছে। এরপর সে চেক করছে 11 এর কাছে গিয়ে যে 11 এর সাথে এই কন্ডিশনটা কি আপনার ফুলফিল হয় কিনা। যেহেতু 11 একটা হচ্ছে অড নাম্বার, সো 11 এর সাথে এই কন্ডিশনটা ফুলফিল হয় না, এর জন্য 11 কিন্তু বাদ পড়ে গেছে। এবং আই কিন্তু আইটারেটিভলি আই কিন্তু আবার 12-এর কাছে গেছে, এইভাবে 13, 14, 15 এইভাবে সো অন। সো লুপিং এর বেসিক কাজ হচ্ছে বেসিক্যালি কিন্তু এটাই, যে এই ম্যানুয়াল কাজটা কিন্তু আমি খুব ইজিলি 3 লাইনের কোডের মাধ্যমে করে ফেললাম।
ওকে, আমরা একটু আগে দেখলাম যে আই মডুলাস টু ইকুয়াল 0। আপনারা কি কেউ বলতে পারবেন এই সাইনটার মিনিং কি? এই ইকুয়াল সাইনের আগে যে সাইনটা দেওয়া, নট ইকুয়াল। হ্যাঁ, নট ইকুয়াল। সো এখানে যেটা হবে যে আই হচ্ছে দেখবে যে কোন কোন কেসে এটা নট ইকুয়াল 0 হয়, সেই সব কেস গুলাকে আই হচ্ছে আমাকে রেজাল্ট দেখাবে। সো আমি যদি এটা এক্সিকিউট করি, দেখেন এখানে যে আউটপুট গুলো আসছিল 10, 12, 14, 16, এখানে কিন্তু আউটপুট গুলো সেম না। সো হিস্ট্রি আমাদের মোটামুটি বেসিক লুকিং। সো এরপর আমি লাইব্রেরি নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আপনাদের কি কারো পাইথন লাইব্রেরি সম্পর্কে আইডিয়া আছে যে পাইথনের লাইব্রেরি কি হয়? তো বেসিক্যালি লাইব্রেরি হচ্ছে স্পেসিফিক কোনো টাস্কের জন্য পাইথন বিল্ড করা থাকে। লাইক আপনি ডেটা রিড করতে চাচ্ছেন, যেহেতু রিসার্চ মানে হচ্ছে আপনি কোয়ালিটেটিভ রিসার্চ মানে হচ্ছে আপনি ডেটা নিয়ে কাজ করবেন। তো সাপোজ আপনি ডেটা রিড করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্পেসিফিক লাইব্রেরি লাগবে সেটা রিড করতে বা পাইথনে সেই ডেটা আনতে আর কি। এরপর আপনি সেই ডেটাকে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করবেন, সেটার জন্য কিন্তু স্পেসিফিক কোনো একটা লাইব্রেরি লাগবে। তো লাইব্রেরি গুলো হচ্ছে বেসিক্যালি এই স্পেসিফিক কোনো একটা কাজ করার জন্য আপনাকে একটা সেটআপ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি ওই স্পেসিফিক কাজটা করতে পারবেন। লাইক আমি এখানে পান্ডাস লাইব্রেরিটা ইউজ করেছি, এবং যে কোনো লাইব্রেরিকে কল করার রুলস হচ্ছে আপনি প্রথমে সেটাকে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, এবং এটা শিফট এন্টার করবেন। এবং দেখবেন বেসিক্যালি এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, এবং ইম্পোর্ট করার পরে কিন্তু আপনি মোটামুটি এই পান্ডাস লাইব্রেরিতে কাজ করতে পারবেন। সো পান্ডাস হচ্ছে বেসিক্যালি একটা ডেটা রিড করার লাইব্রেরি, এবং ডেটা ম্যানিপুলেশনের জন্য পান্ডাসের মোটামুটি একটা মানে নামডাক আছে আর কি। তো পান্ডাস দিয়ে আমরা বেসিক ডেটা ম্যানিপুলেশন করতে পারি, এবং যেটা রিসার্চের জন্য খুবই হেল্পফুল। আপনি যদি কোয়ালিটেটিভ রিসার্চ করেন, আপনি লাইফের কোনো না কোনো সময় অবশ্যই এই পান্ডার সাথে পরিচিত হবেন। তো আমি পান্ডাস দিয়ে একটা বেসিক ডেটা ফ্রেম এখানে বানাইছি। তো আপনি দেখেন আমাদের এক্সেল শিটে যে ডেটা গুলো থাকে সেগুলো কিন্তু বেসিক্যালি এইভাবে থাকে, এই ফরম্যাটে থাকে। লাইক এখানে একটা কলাম থাকবে, নেম, এজ, সিটি, রেসিডেন্স, এবং সেই কলামের রেসপেক্টে আমার কতগুলো ভ্যালু থাকবে। সো এটা হচ্ছে আমি পাইথন দিয়ে কিভাবে ডেটা একটা বানাতে হয় সেটা একটু দেখালাম। সো এই ডেটা স্ট্রাকচারের নামটা কি বলতে পারবেন? এখানে কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। এখানেও কিন্তু একটা ডেটা স্ট্রাকচার ইউজ হয়েছে। এই ডেটা স্ট্রাকচার নামটা কি? লিস্ট। তো এই ডেটা স্ট্রাকচার হচ্ছে পুরোপুরি আমি লিস্ট বলবো না এটাকে, এটা হচ্ছে ডিকশনারি লিস্ট আর কি। আপনি দেখেন এখানে কিন্তু কি ভ্যালু পেয়ারও আছে, লাইক এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এবং এই সবগুলা ডিকশনারিকে আমি একটা লিস্টের মধ্যে রেখে দিছি, এখানে লিস্টের মধ্যে রেখে দিছি। তো এটা হচ্ছে ডিকশনারি লিস্ট। তো এটাকে এক্সিকিউট করলে এরকম একটা আমি রেজাল্ট পাবো আর কি। সো এখানে আমি যদি ডিকশনারি লিস্ট দিয়ে আমি যদি ডেটাটা তৈরি করতে চাই, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আপনি একটা লক্ষ্য করবেন, এই নেমের এগেস্টে যে নেম গুলো আছে, নেম কলামের এগেস্টে এখানে কিন্তু 4টা টোটাল ভ্যালু আছে, এখানেও 4টা, এখানেও 4টা, কিন্তু আমি রেসিডেন্সের এখানে 3টা ভ্যালু রাখছি। তো বেসিক্যালি এখানে আপনার যে ইররটা আসে, বেসিক্যালি অল অ্যারেস মাস্ট বি অফ সেম লেন্থ। আপনার প্রত্যেকটা কলামের এগেস্টে সেম লেন্থ হতে হবে, তাহলে কিন্তু এটা
রান হবে। সো আপনি আপনার রিসার্চের কাজের জন্য আপনি এক্সেল শিটে যেভাবে ডাটা এন্ট্রি করেন আপনি সেটা পাইথনও করতে পারবেন, যদিও এটা আপনাকে অনেক ম্যানুয়াল কাজ করতে হবে সেক্ষেত্রে যদি ডাটার সাইজটা বড় হয় অনেক। কিন্তু আমি যদি পিডি ডট সিরিজ ইউজ করি, পিডি ডট সিরিজ ফাংশন ইউজ করি, তাহলে কিন্তু আমি এখানে সেম লেংথের যে ভ্যালু গুলা এটা যদি না রাখি সেক্ষেত্রে কিন্তু এটা রান হবে। লাইক দেখেন আমি এখানে কিন্তু 4টা করে টোটাল ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি এই নেমের এগেনস্টে, কিন্তু রেসিডেন্সের এগেনস্টে 3টা করে জাস্ট। এরপরে কিন্তু এটা রান হয়েছে এবং এখানে লাস্টে যেটা দেখাইছে এনএএন বা ন্যান ভ্যালু, অর্থাৎ রেসিডেন্সের ডেলস তার S22 সে টোকিওতে থাকে এবং তার এগেনস্টে তার কোনো রেসিডেন্সের রেকর্ড নাই। সো পিডি ডট সিরিজ দিয়ে আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন। সো এই ছিল মোটামুটি পান্ডাস লাইব্রেরি সম্পর্কে আইডিয়া। সো আপনি যদি ফার্দার পান্ডাস সম্পর্কে আরো জানতে চান আপনি যেটা করবেন, প্রত্যেকটা লাইব্রেরি একটা ডকুমেন্টেশন থাকে নিজস্ব, আপনি পান্ডাস থেকে সার্চ দিবেন, দেখেন পান্ডাস পাইথন ডাটা অ্যানালিসিস লাইব্রেরি। দেখেন এখানে কিন্তু পান্ডাস ডকুমেন্টেশন সম্পর্কে আইডিয়া দেওয়া আছে কিভাবে পান্ডাস ইউজ করতে হয়। সো আমরা এখন দেখবো আমাদের সর্বশেষ টপিক আজকের, সেটা হলো যে ডাটা কিভাবে প্রসেস করতে হয় পাইথনে গুগল কোল্যাবে। সো এর আগে যেটা করবেন আপনারা অবশ্যই একটা ডেটা এক্সেল ফাইল আপনাদের সি ড্রাইভে বা অন্য কোনো ড্রাইভে রেখে দিবেন এবং যেটা করবেন যে এখানে ক্লিক করবেন ডেটা রিড করার জন্য। সাপোজ আপনার একটা এক্সেল ফাইল আছে সেটা আপনি পাইথন রিড করতে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এটা ডাইরেক্টলি আপনার সেই ফোল্ডার গুলোতে নিয়ে যাবে যেখানে আপনার ডেটা আছে। লাইক আমি ই ড্রাইভে এক্সেল ডাটা ফাইলে আমি এই ডাটাগুলো রেখে দিয়েছিলাম, ধরেন আমি এখান থেকে ওয়ালমার্ট সেলস এর ডেটাটা রিড করতে চাই, তাহলে এটাকে ওপেন করতে হবে। সো ওপেন করার পরে আপনি এখানে ক্লিক করবেন কপি পাথ, এটার পাথটা কপি করবেন, পাথটা কপি করে এবং অবশ্যই কিন্তু এটা আপনি এটার এক্সটেনশনটা দেখবেন এটা কি সিএসভি ফাইল নাকি এক্সেল ফাইল সেটা। তো যেহেতু এখানে ডট সিএসভি লেখা তার মানে এটা হচ্ছে একটা সিএসভি ফাইল। সো আমি এখানে পিডি ডট রিড এক্সেল এর জায়গায় আমি এখানে পিডি ডট রিড সিএসভি ইউজ করব এবং যে পার্টটা আমি কপি করে রাখছিলাম এখান থেকে কপি করে রাখছিলাম সেটা এই কোটেশনের ভিতর পেস্ট করব। ওকে, আমি যদি এটা শিফট এন্টার করি এবং এই ডাটা যেটা আমি রান করলাম সেটাকে যদি দেখতে চাই তাহলে কিন্তু মোটামুটি আমার এরকম ডাটা দেখাবে। স্টোর ডেট, উইকলি সেলস, হলিডে ফ্ল্যাগ, টেম্পারেচার, ফুয়েল প্রাইস, সিপিআই। তো বেসিক্যালি আমার ডাটাটা ছিল এরকম স্টোর ডেট, উইকলি। তো এটাকে আমি কিন্তু পাইথনে রিড করে নিলাম। তো এরপর যদি আপনি ডাটার প্রথম 5টা রো দেখতে চান তো আপনি এখানে ডট হেড ফাংশন দিয়ে প্রথম 5টা রো দেখতে পারবেন। তো কারো কোনো কোশ্চেন আছে? আর ডাটা প্রসেসিংটা আরেকবার যদি বললে ভালো হতো আর কি, ওই যে কপি পাথ ওই জায়গাটুকু আমি বুঝতে পারি। আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা, সো সাপোজ ধরেন আমার এই এক্সেল ফাইলটা আছে এবং আমি এই এক্সেল ফাইলটা পাইথনে আমি অ্যানালাইসিস করব। তো এটার জন্য আমাকে প্রথমে কি করতে হবে,
অবশ্যই এই এক্সেল ফাইলটাকে পাইথনে নিতে হবে, দেন তারপরে তো আমি অ্যানালাইসিস করতে পারবো। সো এটা নেওয়ার একটা ওয়ে হচ্ছে আপনি ইম্পোর্ট পান্ডাস পিডি, মানে পিডি যেহেতু একটা ডেটা ম্যানিপুলেশন লাইব্রেরি, সো আপনাকে প্রথমে আগে পান্ডাস ইম্পোর্টটা করতে হবে, দেন পিডি ডট, আপনি যে নামে তাকে ইম্পোর্ট করছেন, আমি এখানে পিডি নামে ইম্পোর্ট করছি, সেটা দেওয়ার পরে আপনি রিড সিএসভি ফাংশনটা ইউজ করবেন। এখন এই ফাংশনটা ইউজেস ডিপেন্ড করবে আপনার ফাইলের এক্সটেনশনটা কি, বা আপনার ফাইলটা কি সিএসভি ফাইল কিনা নাকি এক্সেল ফাইল কিনা এটার উপর। সাপোজ ধরেন আমি একটা ডাটা রিড করতেছি, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করলে সেটা ডাইরেক্টলি আমার ফোল্ডারে নিয়ে যাবে, আমার ড্রাইভে নিয়ে যাবে, এবং এই ড্রাইভের এক্সেল ডাটা ফোল্ডারে আমার সব ডাটাগুলো রাখা আছে। সো ধরেন আমি এখান থেকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটা আমি ডাটাটা রিড করতে চাচ্ছি, সো আমি এটা ক্লিক করব এবং ওপেন দিব। ওপেন দিলাম। সো এটা ওপেন দেওয়ার পর আপনি যখন এখানে কার্সরটা রাখবেন, দেখবেন এরকম একটা স্ক্রিন আসবে এবং এখানে একটা অপশন আসবে আর কি। সো এখানে গিয়ে আপনি কপি পার্ট করবেন, মানে আপনি ওই ডাটার পার্টটা কপি করে রাখতেছেন। সো এবং অবশ্যই দেখবেন এটার এক্সটেনশনটা কি, যেহেতু এটার এক্সটেনশন বা সবশেষ দেখেন এক্সএলএসএস, মানে এটা এক্সেল ফাইল। সো এখানে আপনার যেটা করতে হবে, রিড সিএসভি এখন আর চলবে না, এখানে দিতে হবে রিড এক্সেল, EXCEL, এবং আপনার যে পার্টটা কপি করা ছিল সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আমি এটা পেস্ট করলাম, দেন আপনি শিফট এন্টার করবেন। শিফট এন্টার করার পর আমি দেখতে চাচ্ছি যে আমার ডাটাটা আসলে রিড হয়েছে কিনা। যেহেতু আমি এটা ডাটা ভেরিয়েবল নামে রিড করছি, এটা আপনি অন্য নাম দিতে পারেন, সাপোজ আমি এক্স দিলাম, এক্স। সো আমি এক্সটাকে দেখতে চাচ্ছি এখন যে এক্সটা আসলে রিড হয়েছে কিনা। সো আমি এক্স দিলাম, এটা শিফট এন্টার করলাম। ও সরি, আমি এখানে এক্স নামে অন্য একটা ভেরিয়েবল দেখাচ্ছি। সো এই দেখেন আমার যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে যে ডাটা ফাইলটা ছিল সেটা কিন্তু রিড হয়ে গেছে। ওকে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি আজকে সেশনের আলোচনা। কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। কোশ্চেন শুধু এই সেশন কেন্দ্রিক না, আপনি যদি ফার্দার প্রোগ্রামিং সম্পর্কে কোনো কোশ্চেন থাকে বা রিসার্চ ফিল্ডে প্রোগ্রামিং এর ইউজের সম্পর্কে, সেগুলো থাকলে করতে পারেন। ওকে, যেহেতু কারোর কোনো কোশ্চেন নেই, সো তিথি আপনি কি আছেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমরা আশা করছি আমাদের রিসার্চ সোসাইটি সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য বা সকল শিক্ষার্থীদের জন্য এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকবো। আপনারাও আমাদেরকে আমাদের প্রোগ্রামে জয়েন করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরো এরকম প্রোগ্রাম আয়োজন করতে পারি। আর অবশ্যই যে কোনো সিচুয়েশনে আশা করি আমাদের যে কোনো প্রয়োজনে আপনাদের সহযোগিতা আমরা পাবো। তো এই তো, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ দিয়ে। আর আমাদের আগামীকাল আরেকটা সেশন আছে ফ্রি, সেটা হচ্ছে সম্ভবত আর প্রোগ্রামিং। তো আর প্রোগ্রামিং সেশনে আপনাদেরকে জয়েন করার জন্য অনুরোধ থাকবে আর কি।